প্রিয় উপস্থিতিবৃন্দ, গত 15 বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর, পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবো। বলদকে টাকা দিয়ে আইনা ভোট দেওয়া আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়? ইজ ইট ফান? নুসরাত ফাতে আলী খানের কাওয়ালির সন্ধ্যা এটা? এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ? আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। কথা শুনলাম, আমার ভাই বোনদের কথা শুনলাম, সেই তুলনায় আমার স্যাক্রিফাইস অনেক কম, অনেক কম। আমরা পলিটিক্স করি। সরকার আসছে, সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বে সরকার তৈরি হবে। তাদের নেত্রী শেখ হাসিনাও তাদেরকে পত্র দিতে বলছিল না, অবৈধ করছে বাংলাদেশের মমতা বাংলাদেশে। এই ভয়ে ভীত হয়ে পালাই চলে গেছে ভারতে। একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার মধ্যে কোনো মমত্ব, ভালোবাসা, স্নেহ কিচ্ছু ছিল না। আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। লিডার অফ দ্য লিডার্স, যেখানে মজলুমের লড়াই সেখানে মাওলানার সংগ্রাম। এবং আওয়ামী লীগ পর্যন্ত শুধুমাত্র কেউ ছোট হয়ে যাবেন কিনা শেখ মুজিবুর রহমানকে সকল ধরনের ফ্যাসিবাদী উপকরণ মুছে ফেলার প্রত্যয় নিয়ে কাজ করতে পারছি। শুরুতেই তাদের প্রতি, তাদের ত্যাগের প্রতি। 3 মাসে দূর করা সম্ভব নয়, তবে 3 মাস পর সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অনার্য কিংবা অস্বাভাবিকও নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় ওনাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। আমি এর আগেও বারবার বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বহু মানুষ, বহু ছাত্র, বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হাত, পা, কান, চোখ, বিভিন্ন অঙ্গহানি হয়েছে। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে 2 দিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে জুলাই আগস্টের ছাত্র জনতার বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই, বা থাকলেও কত নম্বরে ছিল? এরপরেও দেখেন আরেকটি বিষয়, যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপ, যেটা নিয়ে প্রতিটা মানুষ, সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ, প্রত্যেকটি পরিবার যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এটার যে উঠানামা যেভাবে করছে, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে? আমি এটা বলতে চাই না যে 24 সেন্ট্রিকই হিস্ট্রিটা হইতে হবে, নট নেসেসারিলি যে 24কে কেন্দ্র করে সব কিছু ঘুরবে, আবর্তন হবে না। আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না। নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে, আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে। যেমন আওয়ামী লীগের আমরা জনগণের কাছে বিকল্প খুঁজে নিয়েছি। সুতরাং হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে স্বকীয়তা রয়েছে, সে নিজের রাস্তা খুঁজে নেয়। হিস্ট্রি যখন কোনো ধরনের সে হিরো খুঁজে না পায়, সে নিজে হিরো ক্রিয়েট করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই, সেখানে আমাদের রাইট উইংয়ের যারা রয়েছে, লেফট উইংয়ে যারা রয়েছে, সেন্ট্রিস্ট যারা রয়েছে, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট, তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে,
এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি। নো, কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিস্সাটাকে বুঝিয়ে দিতে হবে। এই 24-এর দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর 2000 যেই শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুপ ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ প্রশ্নটা এমনভাবে করা হতো, এই প্রশ্ন আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোনো একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত, অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত, অথবা যেমন এখন তো যেমন এনসিটিভির একজন ডিজি হওয়া, তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া, বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে অ্যাট দ্য ব্যাক সাইড অফ হিজ মাইন্ড অলওয়েজ থাকতো কি যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের স্তুতি বন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে। আমরা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি নিশ্চিত এখানে যারা যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা তারও কম বয়সের সন্তান আছে, তাদের কথা শুনেন, দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবারে কনফ্লিক্ট হয়, ভার্বাল কনফ্লিক্ট। বলদকে টাকা দিয়ে আইনা ভোট দেওয়া আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়? ইজ ইট ফান? নুসরাত ফাতে আলী খানের কাওয়ালির সন্ধ্যা এটা? ইলেকশন, পলিটিক্স, ডেমোক্রেসি, ভোটাভুটি, স্টেট ক্রাফট? এটা কি নুরা ফাতেহির নাচের সন্ধ্যা? শাহরুখ খানের চল ছাইয়া ছাইয়া জিনিস এগুলো? ইটস পলিটিক্স, দ্য মোস্ট ক্রিটিক্যাল বিজনেস অফ দ্য স্টেট ক্রাফট। সেটা আমরা ফুসপানিতে বিক্রি করে দিচ্ছি। তাহলে আপনার তো ভোটার নাই বাংলাদেশে, 12 কোটি 10 লাখ যে ভোটার বলছেন দে আর নট ভোটার্স। তাহলে আপনি বলছেন আপনি একটা নির্বাচিত সরকার ভাবে করবেন। নির্বাচন করবার প্রথম শর্ত তো ভোটার তৈরি করা। আপনার রাষ্ট্রে ভোটার কোথায়? অতএব যেই রাষ্ট্র বলছে যে আমার জাতীয় এবং স্থানীয় সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হইবে বলা আছে, কিভাবে হইবে? ওনারা কাহারা? এটার জন্য কি ওনারা দায়ী? যারা 2000 টাকা 5000 টাকায় ভোটটা বিক্রি করে সে দায়ী? নো, সে দায়ী না, এটার জন্য রাষ্ট্র দায়ী। এই 72-এর সংবিধান থেকে শুরু করে কোনো সংবিধান কোনোদিন চায় নাই এদেশের কোটি কোটি মানুষকে ভোটার বানাইতে। তারা এদেরকে বোকা বানায় রাখতে চাইছে, আমাদেরকে বলদ বানায় রাখতে চাইছে। কারণ তৈলে টাকা দিয়ে কেনাবেচা করা যাবে। লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপের না, এই প্রশ্নটা না শিখে, এটা যেন কেউ করতে না পারে। এই প্রশ্ন করতে পারার মধ্য দিয়ে সে ভোটার হয়ে যাবে। এবং এটাই হচ্ছে এখানকার রাষ্ট্রের শোষণ গোষ্ঠীর সবচেয়ে বড় ভয়। যদি এরা ভোটার হয়ে যায় কোনোদিন, আমাকে চ্যালেঞ্জ করে বসবে। অধিকাংশ ভোটার কোনোদিন জিজ্ঞেস করে না যে আপনি ভোট দিলে কেন ভোট দিব আপনাকে, ওয়াই, আপনি কি করবেন আমার জন্য, কেন করবেন, আগে করেন নাই কেন, গত 5 বছর তো ছিলেন আপনি, কেউ প্রশ্ন করে না। তাহলে এটা করা হচ্ছে না কেন? এই সংবিধান এটা ফাংশনাল হচ্ছে না তো, এই জন্য আমি অনেক কিছু লিখে দিচ্ছি কিন্তু ফাংশনাল বলা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি দিয়ে স্থানীয় প্রশাসন শাসিত হবে। কিন্তু আপনি আবার আইন করে দিয়েছেন প্রত্যেকটা স্থানীয় প্রশাসনের প্রধান উপদেষ্টা হিসাবে এমপি দায়িত্ব পালন করবে। কিন্তু এমপির রোল আবার আর্টিকেল আপনার 64(5) বলে দেওয়া আছে, ওটার সাথে আবার এটা কন্ট্রাডিক্টরি। তাহলে এই টোটাল আইনি কাঠামোটা একটা ফেক জিনিস, একটা ভেগ জিনিসে পরিণত হয়েছে, একটা খেলায় পরিণত হয়েছে। তাহলে আমরা কি চাই? আমার পার্সোনাল জায়গা থেকে আমি চাই আমার সংবিধানটা খুব ছোট হবে। আমার 71-এর স্বাধীনতার ঘোষণাপত্র এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাপত্র, এই দুইটা জিনিসকে মিলায়ে আমি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। কারণ আমার ফার্স্ট রিপাবলিক কায়েম হয়ে গেছে, রক্তে গড়া রিপাবলিক, এটা কোনোভাবে আমি অস্বীকার করছি না, কিন্তু ওই ফার্স্ট রিপাবলিকটা ফেইলও করেছে। অতএব এইটা হলো আমাদের ফার্স্ট কনক্লুশনে আসতে হবে যে আমার ফার্স্ট রিপাবলিক ছিল কিন্তু ফেল করে, ফুল হয় নাই। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। আমরা হচ্ছে এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কি, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একটা মন্ত্রণালয় একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো। পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি? ভাই আমার 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকে হোক সমর্থন জানিয়েছে, ওই সময়ে সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে, ভাই আমরা সরকারের কেউ না, আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না, সরকারের ভালোটাকে ভালো বলবো, সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করবো। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে, এই ফারুকি কোন সময় বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময় পুরো সময়
ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলেও তোষামোদি করে। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে, বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে। গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, আমাদের নেতা কর্মীরা পালিয়ে বেরিয়েছে, আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের নেতা কর্মীরা বৎসরের পর বৎসর মিথ্যা মামলায় জেলখানায় কাটিয়েছে, আমিও কাটিয়েছি আপনাদের সাথে। আমরা সবাই তার শিকার। সুতরাং এর মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস করে দেওয়া। বিএনপি আজকে কোথায়? আর যারা ধ্বংস করতে গিয়েছিল তারা কোথায়? একটা জিনিস হয়েছে ভালো কাজ, আমরা রক্ত দিয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা অনেক কিছু হারিয়েছি জীবনে, আমরা আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি, আমাদের অনেক কিছু হারিয়েছি। কিন্তু একটি জায়গায় একটা ভালো কাজ হয়েছে, বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে। এদেরকে কেউ টাচ করার কোনো সুযোগ নেই। এই জন্য বিএনপিকে ভাবতে পারে না। বিএনপি আজকে অনেক বেশি শক্তিশালী, আমাদেরকে কেউ থামাতে পারবে না। একটা কথা আমি বারবার বলছি, বিএনপিকে যখনই যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে। আবার আজকে একথা কেন বলছি আজকে একথা? বিএনপিকে থামানোর চেষ্টা করবে না। বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার, তাদের সংসদ দেখতে চায়। এটা বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। এবং বিএনপি এর জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না, কেউ বলে দিতে পারে না বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে। এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ। আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। সেইখানে আমরা যেন সর্বক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি, অবদান রাখতে পারি এবং নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। একটা কঠিন সময় পার করছি আমরা। এই সময়টা একটু সতর্কতার সঙ্গে আমাদেরকে অতিক্রম করতে হবে। আমাদের বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। আজকে ইন্টারিম গভর্নমেন্ট তারা আমাদের সমগ্র বাংলাদেশে, বিশেষ করে ছাত্র জনতার সমর্থিত, তাদের দ্বারা এই সরকার গঠিত হয়েছে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, যারা কি ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে। এবং ছাত্র জনতাই তাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি। কিন্তু একই সঙ্গে কথা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত।
তো আমি সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফর্চুনেট, আমি খুব ধার্মিক মানুষ সেটা বলবো না, বাট অফকোর্স আমি মুসলমান, অ্যান্ড আমি মনে করি যে আমার পলিটিক্সটা পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, উনি সবচেয়ে বড় পলিটিশিয়ান আমাদের প্রফেট মোহাম্মদ, এবং ওনার পরে যে খলিফারা আসছিলেন প্রত্যেকেই একটা বা অন্যান্য নবীরা যারা আসছিলেন প্রত্যেকেই একটা স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সততা নিয়ে দাঁড়িয়েছিলেন এই স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে। তো আমি ওইভাবেই সবসময় মাথায় রাখি যে ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে যে পলিটিক্স তো সবসময় মানুষের পক্ষে দাঁড়ানো, আর এরকম গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়ানো, বা এরকম প্রতিষ্ঠান বা এরকম দানবের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের পক্ষে, সেখান থেকে আমাদের পথ চলা। এবং এখানে যাদের কথা শুনলাম, আমার ভাই বোনদের কথা শুনলাম, সেই তুলনায় আমার স্যাক্রিফাইস অনেক কম, অনেক কম। আমরা পলিটিক্স করি, মামলা হয়েছে, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, মানসিক অত্যাচার ছিল, 17 বছর যাবত রাজনীতিতে। আমার ব্যাপারটা আবার আলাদা, যেটা জিলু ভাই বললেন, আপনারা হয়তো অনেকে সমালোচনা করে বাড়ি যেতে পারতেন, আমি সমালোচনা করে আবার এদের মধ্যেই যেতে হতো। আমার প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমি সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফর্চুনেট, বাংলাদেশের জন্য আনফর্চুনেট, আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফর্চুনেট, এত বড় একটা রাজনৈতিক দল। আমরা এই পতন থেকে কি লাভটা হলো, এই সরকারের কি মানে যে সরকারটা, আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। গণ আন্দোলনের শক্তি সমূহের বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। কাজেই আমরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, গণ অভ্যুত্থানের পাশাপাশি গত 1.5 দশকের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। যে কোনো বিনিময় মূল্যে তাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, রাষ্ট্র রাজনীতির সংস্কার না হওয়া পর্যন্ত। আজকে আমরা সকলেই বলছি রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, একটা জনবান্ধব প্রশাসন, একটা জনবান্ধব আইন শৃঙ্খলা, একটা স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। নাগরিকদের জন্য স্বাধীনতার প্রয়োজন, তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা তাদের চিন্তা চেতনার মত প্রকাশ করতে পারে, কথা বলতে পারে, দল সংগঠন করতে পারে, সেই বিষয়টি আমরা সামনে আনছি। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আমাদের সমাজের মানুষের যদি চরিত্রের পরিবর্তন না হয়, মানসিকতার পরিবর্তন না হয়, রাজনীতির পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না। আমরা যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামী সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে। ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা যদি 10% ভোট পায় সারা দেশ মিলিয়ে, তাদের 30 জন এমপি থাকবে পার্লামেন্টে। বিএনপির মতো একটা বড় দল, তারা যদি 50% ভোট পায়, 150 এমপি তাদের সংসদে থাকবে। গণ অধিকারের মতো উদীয়মান এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল যারা এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, এবং এই ছাত্র এবং যুবকদের মধ্যে বিদ্রোহী বিপ্লবী চেতনার বীজ বপন করে, তারা যদি ধরেন 40, 50, 30% ভোট পায়, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতেছে। তাহলে এই সংখ্যানুপাতিক পদ্ধতি একটা ভালো পদ্ধতি না? এখন অনেকে বলছে যে আওয়ামী লীগ গত 15 বছর যেভাবে অবৈধ টাকা পয়সা বানিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন, এই মত দিয়েছেন কমিশনার সদস্য ডক্টর তোফাজ্জল আহমেদ। আর কমিশনারের প্রধান বশিউর আলম মজুমদার বলেন, আগে নির্বাচনের গুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি, অপরাধের বিচার আয়তায় আনা উচিত। শনিবার 16 নভেম্বর কমিশনারের সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। নির্বাচনের ব্যবস্থা সংস্কারের লক্ষ্য 22টি রাজনৈতিক দলের সাথে প্রস্তাব চেয়ে সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সাথে সংলাপ মত বিনিময়। সংস্কার কমিশন জানায়, শুধু নির্বাচন নয়, স্থানীয় কাঠামো তৈরির কাজ চলছে। এই সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউর আলম মজুমদার। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউর আলম মজুমদার বলেন, গোয়েন্দা বাহিনীর যেসব অপকর্ম এগুলো বেআইনি, গুরুতর অপরাধ, এইগুলো বিচার
বিচার পাওয়া দরকার, বিচার হওয়া উচিত, তবে ভবিষ্যতে যাতে বন্ধ হয় সেই ব্যাপারে আমাদের সাধ্যমতো চেষ্টা করব, প্রস্তাব করব। সবাই জানানো হয় স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক রাখার সুপারিশ করবে না সংস্কার কমিশন। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফাজ্জল আহমেদ স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় প্রতীক নির্বাচন হোক, এটা আমরা চাই না। আরেকটা জিনিস স্থানীয় সরকারের ক্ষেত্রে বলতে পারি, স্থানীয় সরকার আইন বলতে পরিবর্তন না হয় কিন্তু একদিনে একই সময় সব জায়গায় নির্বাচন হবে। জুলাই আগস্টের চেতনা থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।